এসো। এরাই হলো সে হতভাগা হতভাগী ভাই বোন আমার, যাদের জন্য তোমাকে এখানে নিয়ে আসা। তাই বুঝি? বাহ, ভারী মিষ্টি তো। কিন্তু তোরা এখানে এইসব নিয়ে কি করছিস? আমরা এখানে মিষ্টি নিয়ে আমাদের নতুন মায়ের জন্য অপেক্ষা করছি। মা? হ্যাঁ মা, আমাকে পাশের বাড়ির দাদি বলেছিল যে বড় ভাবিরা নাকি মায়ের মতন হয়। তাহলে তুমি তো আমাদের বড় ভাবি, তুমি তো মায়ের মতন হবে না। আর তাছাড়াও সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন আর মায়ের মুখটা ঠিক মতন মনেও পড়ে না। তোমাদের মা নেই তাতে কি হয়েছে? একবার যখন তোমরা আমাকে তোমাদের মায়ের জায়গা দিয়েছো, তখন আমিও তোমাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কোনোদিন তোমাদের মায়ের অভাব বুঝতে দেব না। তাই নাকি? তাহলে মিষ্টিমুখ করতে দেরি কিসের? এই নাও, তাড়াতাড়ি মিষ্টিমুখ করো। নাসরিন, তাহলে এখন আমি আসছি, ওদেরকে সময় মতো স্কুলে পাঠিয়ে দিও। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সময় মতো ওদের রেডি করে পাঠিয়ে দেব। তুমি বরং সাবধানে যেও। বেশ, তবে আমি আসি। নাসরিন, নাসরিন, তুমি এখানে? তাড়াতাড়ি চলো, মুগলেস আর সুফিয়ান তোমার জন্য খাবারের টেবিল অপেক্ষা করছে। বেশ, তাহলে তাড়াতাড়ি এসো। আমি না তোমাদের কতবার বলেছি, আমি যখন সিমরানকে ঘুম পাড়াবো তখন তোমরা কেউ আওয়াজ করবে না। সরি, আসলে আমি বুঝতে পারিনি। বেশ, আজকের মতো ছেড়ে দিলাম, ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। তোদের আবার কি হলো? তোরা হাসিস কেন? এমনি। এমনি না, তোরা দুজনে খুব পেকেছিস। লাগছে তো ভাই, কানটা ছেড়ে দাও না। তুমিও না, দেখছো তো ব্যথা পাচ্ছে, কানটা ছেড়ে দাও। বেশ, আমিও তোদের আজকের মতো ছেড়ে দিলাম। এবার বল, তোদের লেখাপড়া কেমন চলছে? জানো তো ভাই, আমি আর সুপিয়ান মিলে ঠিক করেছি যে বড় হয়ে আমি পুলিশ হব আর সুপিয়ান বড় হয়ে ডাক্তার হবে। ও মা, তাই নাকি? তারপর তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তাকে নিয়ে সোজা জেলে ভরে দেব। আর আমি ডাক্তার হয়ে তোমার আর ভাইয়ের বিনা পয়সায় অনেক অনেক চিকিৎসা করব। শুনেছো তোমাদের ভাইদের কথা? হ্যাঁ শুনছি তো। যদি এটাই সত্যি হয় তাহলে আর কিছু হোক না হোক তোমার এই বাড়িতে এসে ওদের ভাবির রূপে মা হয়ে ওঠাটা সার্থক হবে। তুমি একদম ঠিক বলেছো। ভাবি, ভাবি। কি রে সিমরান, বলা নেই কোয়া নেই, হঠাৎ করে এই ভর দুপুর বেলায় চলে এলি যে? আসলে আমার তোমাদের জন্য খুব মন খারাপ করছিল তো, তাই। বেশ করেছিস, যখন তোর মন খারাপ করবে তখনই তুই এইভাবে আমাদের কাছে চলে আসবি। কি বলিস মুকলেশ? তুমি একদম ঠিক বলেছো। তো ভাই রাকেশ, সব খবর ভালো তো? আসলে ভাই, তোমাদের জানানো হয়নি যে রাকেশের একটু ছোট্ট ভুলের কারণে ওকে অফিস থেকে বার করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওর কোনো কাজ না থাকায় আমরা ঠিক করে বাড়ি ভাড়া দিতে পারিনি, আর বাড়ি ভাড়া দিতে পারিনি বলে বাধ্য হয়ে বাড়িটা ছেড়ে দিয়েছি। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমরা কিছুদিনের জন্য এখানেই থাকবো। আমি একটা কাজ পেলেই এখান থেকে চলে যাব। চুপ করো তোমরা। তুমি ওদের এভাবে বলছো কেন ভাই? ওরা কি কিছু ভুল বললো? হ্যাঁ বললো, ওদের এত বড় বিপদের কথা ওরা তো আমাকে জানায়নি। আর তার থেকে বড় কথা, ওদের এত বড় সাহস হয় কি করে? আমার সামনে দাঁড়িয়ে ওরা বলে কি করে যে ওরা কিছুদিন পর এই বাড়ি ছেড়ে আবার ভাড়া বাড়ি গিয়ে থাকবে? মানে এটাই যে আজকের পর থেকে ওরা এখানে আমাদের সাথে থাকবে, সেই ছোটবেলার মতো আমরা সবাই আবার একসাথে এই বাড়িতেই থাকবো। আমি
জানতাম তুমি আমার বিপদের কথা শুনে কখনোই ফেলতে পারবে না। সত্যি ভাই, আপনার মতো মানুষ হয় না। বাবা ঝিলিক, এখানে তো দেখছি বোন আর ভাইয়ের ভালোবাসার খুব জমজমাট। বলছি একটু ভালোবাসা আর আদর আমাদের জন্যও রেখো। কি বলিস ঝিলিক? তার বলতে আসলে নাসরিন, সিমরান খুব বিপদে পড়েছে তো তাই। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমরা দুই জায়ের রান্নাঘর থেকে সব শুনেছি, আর ওরা এখানে থাকবে শুনে আমি খুব খুশি হয়েছি। সত্যি ভাবি, তুমি এত বড় মনের মানুষ, আমার ভাবলেই অবাক লাগে। তুমি ছোট থেকে আমাদের জন্য যা করেছো তার ঋণ হয়তো আমরা কখনো শোধ করতে পারবো না। এই জন্য তো আমার ভাবি পৃথিবীর সব থেকে ভালো ভাবি। বেশ বেশ, অনেক হয়েছে, এবার তোরা থাম। তোদের সব কথাই না হয় বুঝলাম, কিন্তু সুফিয়ান কোথায় গেছে? ও তো এখনো বাড়ি ফিরলো না। সত্যি তো, আমি তোর কথা একদমই ভুলে গেছি। আমি এখানে। আচ্ছা সুফিয়ান, তুমি সেই কোন সকালে না খেয়ে বাড়ির বাইরে বেরিয়েছো? তোমার জন্য আমাদের চিন্তা হয় না বুঝি? হয়তো, কিন্তু সবথেকে বেশি চিন্তা হয় আমার মায়ের মতো ভাবির জন্য। কি রে, তোর আবার কি হলো? আজ আমি খুব খুশি, আর এতটাই খুশি যে ইচ্ছা করছে তোমাকে কোলে তুলে নাচি। আজ আমি অনেক খুশি, খুব খুশি। আরে আমি পড়ে যাবো তো, নিচে নামা। কি এমন খুশির খবর যে বড় ভাবিকে কোলে নিয়ে এত নাচানাচি? আমাদেরও একটু বলো। আসলে আমি ডাক্তারি করার জন্য জয়েন্টে যে এক্সাম দিয়েছিলাম তাতে আমি পাশ করেছি। তার মানে তুই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিস? সত্যি আমার যে আজ কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে একটার পর একটা খুশির খবর এসেই চলেছে। তার বলতে তাহলে শালা বাবু, দেরি কিসের? এবার সবাইকে মিষ্টিমুখ করাও। হবে হবে, সব হবে। তার আগে তোমরা সবাই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো। অনেকক্ষণ হলো তোমরা কিছু খাওয়া দাওয়া করনি। হ্যাঁ, নাসরিন একদম ঠিক বলেছে। চলো চলো। তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? কি জরুরি কথা? আসলে আমি ডাক্তারি পড়ার জন্য বিদেশে একটা ভালো কলেজে চান্স পেয়েছি। বাহ, এটা তো একটা দারুণ খবর। কিন্তু আমার তোমাদের ছেড়ে যেতে মন চাইছে না। এটা তুমি কি বলছো সুফিয়ান? আর তাছাড়াও এরকম সুযোগ কিন্তু বারবার মানুষের জীবনে আসে না। ঝিলিক ঠিক বলেছে, তোকে আর আমাদের কথা ভাবতে হবে না, তুই বরং চলেই যা। আমি চলে গেলে তুমি কষ্ট পাবে না? সে তো পাবই, কিন্তু তুই যখন বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে ফিরবি, তখন আমি পৃথিবীর সব সুখ মনে হয় আমি একাই উপভোগ করব। তখন আমার থেকে সুখী হয়তো পৃথিবীর কেউ হবে না। তাহলে তুই কবে যাবি? আগামী এক সপ্তাহের মধ্যে আশা করে আমাকে চলে যেতে হবে। এক সপ্তাহ? সুফিয়ানটা চলে গেল, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আর তাছাড়াও সবাই কত বড় হয়ে গেছে বলো, আর সবাই নিজের নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে, বিয়েও হয়ে গেছে। আচ্ছা সুরজ, তোমার মনে হয় যে এতদিনে আমি বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পেরেছি? মুগলে সুফিয়ান আর সিমরানের জন্য এ বাড়িতে আসা কি আমার সার্থক হয়েছে? এই বাড়িতে আসা তোমার সার্থক হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু তুমি যে এই বাড়ির যোগ্য বউ সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তাই বুঝি? জানো তো নাসরিন, আমি মাঝে মধ্যে ভাবি তুমি যে ছোট থেকে আমার ভাই বোনদের এত কষ্ট করে মানুষ করলে, ওরা শেষমেশ তোমার ভালোবাসার এই সম্মানটা ওরা দেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, ওরা খুব ভালো, দেখবে ওরা কখনোই আমাদের ফেলবে না। তোমার কথাই যেন সত্যি হয়। ভিতরে আসবো? আরে ঝিলিক, তুই ওখানে আয়, ভিতরে আয়। আসলে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। কি বলবি সেটা নির্ভয়ে বল, তোর কোনো ভয় নেই। আসলে বলছিলাম যে সুফিয়ান তো এখন বাড়িতে নেই, ওর ঘরটা তো ফাঁকাই থাকবে, তাই বলছিলাম যদি কিছুদিনের জন্য আমার আব্বাকে এখানে নিয়ে এসে রাখি। হো, এই ব্যাপার? এতে আবার বলা বলির কি আছে? তুমি ওনাকে আসতে বলো। এ কথা বা জিজ্ঞাসা করতে হয়? পাগলি মেয়ে কোথাকার, তোর আব্বা তো আমারও আব্বা। যা, তুই গিয়ে ওনাকে ফোন করে দে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ভাই একটু শোনো।
কি হলো, কিছু বলবি? এই নাও এই মাসের মাইনের টাকাটা। ও, এই ব্যাপার। মা ঝিলিক, তোকে একটা কথা বলবো। আব্বা তুমি কি বলবে? আসলে বাইরে দেখলাম জামাই ওর ভাইকে বেশ কিছু টাকা ধরে দিল। ওগুলো কিসের টাকা? ও ওটা ওটা হলো তোমার জামাইয়ের মাইনের টাকা। মাইনের টাকা ওর ভাইকে দিল কেন? আসলে এটা হলো এই বাড়ির নিয়ম, প্রতি মাসে সংসার খরচের টাকা সুরজ ভাইয়ের হাতে তুলে দেওয়া। তুই কখনো কিছু বলিসনি? আমি আবার কি বলবো, সুরজ ভাই আর নাসরিন ভাবির কথাই হলো এই বাড়ির শেষ কথা। তা বললে তো হবে না। সত্যি আমি বিশ্বাস করতেই পারছি না তুই আমার মেয়ে হয়ে এত বড় বোকা। বোকা? তা নয় তো কি, শোন তাহলে। সত্যি তো, আমি আগে তো কখনো এইভাবে নিজেদের কথা ভাবিনি। ভাবিসনি? তাহলে এখন থেকে ভাব। সিমরান, এই সন্ধেবেলায় তুই কোথায় যাচ্ছিস? আসলে ভাই আমি আজ প্রথম মাসের স্যালারি পেয়েছি তো, তাই আপনার বোন জেদ ধরেছে সে নাকি ঘুরতে যাবে, তাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছি। ও তাই, ভালো তো, বেশ তাহলে যাও। নাসরিন, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমায় দেবে? আমার কাছে তোমার আবার কি চাই? সময়। সময় মানে? আসলে সংসারের চাপে আমি তোমাকে কখনো ঠিকমতো সময় দিতে পারিনি, তাই ভাবছি আমরা কাল দুজনে মিলে কোথাও বেরোবো। কিন্তু কেউ যদি জেনে ফেলে? আমার খুব লজ্জা করছে। কেউ জানবে না, আমরা ওদের বলবো আমরা আমাদের দরকারি কাজের জন্য বাইরে বেরোচ্ছি। ঠিক আছে তাহলে। এ কি, তোমরা এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝামেলা করছো কেন? কেন, রাস্তায় কি তোর বাপের? আমার বাপের না, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এভাবে ঝামেলা করলে তো সেটা ভদ্রতা দেখায় না, তাই বললাম। কে বে তুই? এখানে এসেছি ভদ্রতা শেখাতে? সুরজ, সুরজ, কথা বলো সুরজ। দেখুন, উনি যেভাবে ওষুধগুলো খাচ্ছেন সেভাবে চালিয়ে যাক। যদি উপরআল্লাহর ইচ্ছা থাকে তাহলে আবার ঠিক একদিন চোখের দৃষ্টি ফিরে পাবে। তবে এই মুহূর্তে আমার পক্ষে কোনো কিছুই সম্ভব না। বেশ, তাহলে আমি আসি। মুকলেশ, তুই ওনাকে গেট পর্যন্ত দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এটা কি সুরজ শেখের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ব্যাংকে থেকে এসেছি। উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে, আপনি ভিতরে আসেন। আপনি এখানে বসেন, আমি ডেকে দিচ্ছি। উনি হলো সুরজ, যা বলার বলেন। উনি কি অসুস্থ? আসলে কিছুদিন হলো একটা অ্যাক্সিডেন্টে উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন। আচ্ছা, যদিও এই মুহূর্তে আমার এই কথাগুলো বলা উচিত না, তবুও যেটা আমার ডিউটি সেটা আমাকে পালন করতেই হবে। দেখুন, আপনি এত হেয়াল না করে যেটা বলতে চান সেটা ভালো করে বলুন। দেখুন সুরজবাবু, আমাকে ব্যাংক থেকে পাঠানো হয়েছে। যেহেতু আপনি ব্যাংকের ম্যানেজারের পদে ছিলেন, তাই আপনার চাকরি ছেড়ে চলে আসা 2 দিন আগে ব্যাংকে থেকে 1,15,00,000 টাকার হিসাব মেলানো যাচ্ছে না, তাই এই সব কিছুর জন্য আপনাকে দায়ী করা হয়েছে। মানে এই সব কিছু মিথ্যা? দেখুন, মিথ্যা কি সত্যি তা তো আমি জানি না, তবে সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধেই, এমনকি চেক সই পর্যন্ত আপনার। এটা আপনি কি বলছেন? এই নিন ফাইলটা দেখেন। উনি না হয় অন্ধ, আপনি তো অন্ধ না।
সত্যিই তো, এখানে উইথড্রল কাগজে ভাইয়ের সিগনেচার। দেখেছিস, তোকে আমি আগেই বলেছিলাম যে এই ছেলে এত বোকা না, যে চোখ দুটো চলে গেল আর অমনি চাকরি ছাড়ার আগে মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে চলে গেল। সত্যি তুমি না বললে আর নিজের চোখে না দেখলে এত কিছু বিশ্বাসই হতো না যে ওনার ভালো মানুষের আড়ালে এত কিছু। সাবধানে দেখিস, ওর ওই চুরির ক্ষতিপূরণ আবার আমার জামাইকে না দিতে হয়। তাহলে এরপর আপনার কিছু বলার আছে? দেখুন, বিশ্বাস করেন, আমি এ কাজ করিনি, এসব মিথ্যা। দেখুন, আমি এখানে সত্য মিথ্যার বিচার করতে আসিনি, যেটা জানানোর দরকার সেটা জানিয়ে গেলাম। আর একটা কথা, 1 সপ্তাহের মধ্যে যদি আপনি এই টাকা ব্যাংকে ফিরিয়ে না দেন, তাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। বিশ্বাস করো নাসরিন, আমি এ কাজ করিনি। আমি বিশ্বাস করি যে তুমি এ কাজ করতে পারো না। নিশ্চয় ওদের কোনো ভুল হচ্ছে। মুখলেস, সিমরান, রাকেশ, ঝিলিক, তোমরা আমাকে নাসরিনের মতো বিশ্বাস করো তো, নাকি তোমরা আমাকে চোর ভাবছো? তুমি চিন্তা করো না, আমরা তো আছি, আমরা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। এবার কি হবে নাসরিন? যেহেতু সব প্রমাণ তোমার বিরুদ্ধে, আমরা চাইলেও মিথ্যাটাকে সত্য প্রমাণ করতে পারবো না। তাই সময় নষ্ট না করে আমাদের যেভাবেই হোক 1,15,00,000 টাকা ব্যবস্থা করতে হবে। এত টাকা তুমি কোথায় পাবে? আমি যা ইনকাম করেছি তার সবটুকুই তো তুমি আমার ভাই বোনদের মানুষ করতে গিয়ে ফুরিয়ে ফেলেছো। নিজের ভবিষ্যৎ বলতে কিছু রাখোনি। আমার যা গহনা আছে তা বিক্রি করে প্রায় 15,00,000 টাকা হবে। আর বাকি 1 কোটি টাকা আমি না হয় আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে যে জমিটা দিয়েছিল সেটা নয় বিক্রি করে দেব। আর যেগুলো কম পড়বে সেগুলো নয় সিমরান আর মুখলেসের কাছ থেকে নেব। বলছি, একবার সুফিয়ানকে জানালে হতো না? না না, ও পড়াশোনা খুব ব্যস্ত, এইসব কথা ওকে না শোনানোই ভালো। ওর যদি পড়াশোনায় কোনো ক্ষতি হয়। বেশ, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে না হয় ওদের সাথে গিয়ে কথা বলো। এখানে 50 লক্ষ টাকা আছে, কাল সকালে যদি ভাবি টাকার জন্য আসে তাহলে ভাবিকে এই ব্যাগটা দিয়ে দেবে। 50 লক্ষ টাকা? কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? আমরা নতুন ফ্ল্যাট কেনার জন্য যে টাকাটা গুছিয়ে রেখেছিলাম, এটা সেটাই। ফ্ল্যাট কিনে রাখার জন্য সেই 50 লক্ষ টাকাটা? এই টাকাটা তুমি তোমার ভাইকে দিচ্ছ, সেটা কি ঠিক করছো? হ্যাঁ, ঠিক করছি। আমার ভাই আর ভাবি আমাদের জন্য যা করেছে তার জন্য 50 লক্ষ কেন, 50 কোটি টাকা দিলেও তা শোধ হবে না। তোমার কি হয়েছে সিমরান? তুমি ঘরের দরজা বন্ধ করে এইভাবে টাকা পয়সা গহনাগাটি খুলে সব আলমারিতে তুলে রাখছো? সেটা যদি তুমি বুঝতে তাহলে কি আজ আমাকে শ্বশুর বাড়ি ছেড়ে ভাইয়ের বাড়ি এসে পড়ে থাকতে হতো? এইসব তুমি কি বলছো? ঠিক বলছি। তাহলে শোনো, বাড়ির যা পরিস্থিতি, এক্ষুনি নাসরিন ভাবি টাকা চাইতে এলো বলে এখানে আসার পর যদি আমি টাকা নেই বলি তখন যদি আবার গয়না চেয়ে বসে, তাই আমি এইগুলো আগে থেকেই সরিয়ে রাখলাম। কাজটা তুমি ঠিক করছো না। আর তাছাড়াও আমি এই টাকাগুলো সুরজ ভাইকে সাহায্য করার জন্যই এনেছি।
কাজটা তুমি ঠিক করছো না। তুমি জানো মুখলেস ভাই ফ্ল্যাট কেনার জন্য নাকি 50 লক্ষ টাকা গুছিয়ে রেখেছে, আর সেই টাকা ঝিলিক ভাবি আর তার বাপ মিলে লুকিয়ে রেখেছে, আর সেটা আমি নিজের চোখে আর কানে শুনে আসলাম। আর তুমি তো মাসে মাত্র 30,000 টাকা মাইনে পাও, তা যদি ওদের দিয়ে দিই তাহলে আমাদের থাকবে কি? আরে ভাবি তুমি ভিতরে এসো। সিমরান, তুই তো তোর ভাইয়ের অবস্থা সবই জানিস, তাই তোদের কাছে আসলাম, যদি তোরা কিছু দিয়ে সাহায্য করতে পারিস। সবই তো বুঝলাম, কিন্তু ভাবি তুমি তো তোমার নন্দের অবস্থা জানো, বলো তোমাদের যদি সাহায্য করতে পারতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু এই মুহূর্তে কি করে যে সাহায্য করব সেটাই বুঝতে পারছি না। পপি, তোর গলা কান সব খালি কেন? তোর গয়না কই? আসলে ওই যে তোমায় বললাম না, ওর সময়টা খুব খারাপ যাচ্ছে তো, তাই ওগুলো বন্ধুকে রেখেছি। কি হলো ভাবি, তুমি কি আর কিছু বলবে? না না, আমি আর কিছু বলবো না। আচ্ছা ঝিলিক, কাল যে মুখলেস বলেছিল ও কিছু ব্যবস্থা করবে, মুখলেস কি কোনো ব্যবস্থা করেছে? ব্যবস্থা? ও আবার কি ব্যবস্থা করবে? আর তাছাড়াও তোমার দেওর যা ইনকাম করে তার অর্ধেক তো তোমাদের হাতেই তুলে দেয়। এরপরে যদি টাকা চাও তাহলে হয়তো তোমার দেওরের চুরি করা ছাড়া আর উপায় থাকবে না। হে, তুই কি বলছিস ঝিলিক? আমাদের জন্য তোরা কেন চুরি করতে যাবি? তোরা ভালো থাক তাহলেই হবে, আমরা ঠিক আমাদের ভালোটা দেখে নেব। নাসরিন, কিছু ব্যবস্থা হলো? না গো, আমি কোনো ব্যবস্থা করতে পারলাম না। আজ মনে হচ্ছে আমরা হয়তো এই সংসারে বোঝা হয়ে গেছি। হয়নি যখন তুমি আর চিন্তা করো না, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ঝিলিক, ঝিলিক, কি হলো? কি বলছো? বলছি মুখলেস ঘরে নেই। না নেই? কি বলছো বলো, আসলে বলে দেবো। আসলে ব্যাংকে টাকাটা দেওয়ার আর মাত্র 2 দিন বাকি আছে, তাই ভাবলাম আগে আগে টাকাটা দিয়ে আসাই ভালো। এত তাড়াতাড়ি সব টাকা ম্যানেজ হয়ে গেল? টাকা কই দেখি? বলছি এখানে কত টাকা আছে? 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা? তার মানে বুঝতে পারছিস তো মা? হ্যাঁ হ্যাঁ, ভালোই বুঝতে পারছি। এইদিকে সারাদিন রাত টাকা খুঁজে খুঁজে আমি চিন্তায় আমার ঘুম হারাম করছি, আর এইদিকে উনি সেই টাকা চুরি করে হজম করার চেষ্টা করছে। কি বললি? আমি চোর? আমি চুরি করেছি? তা নয় তো কি, আজ 3 দিন হলো মুখলেস আমাকে টাকাটা রাখতে দিয়েছে। আজ সারা সকাল টাকাটা খুঁজে খুঁজে আমি মেলাতে পারছি না, আর এখন এসে দেখছি টাকার ব্যাগটা তোমার হাতে। তাহলে তোমাকে চোর ভাববো না তো সাধু ভাববো? সত্যি তোমাদের বলিহারে সারা জীবন ভালো মানুষের রূপ দেখিয়ে এখন নাকি স্বামী বাইরে আর বউ ঘরে চুরি করছে। এটা আপনি কি বলছেন? না জেনে না শুনে এরকম বলতে আপনার লজ্জা করছে না? তুমি চুপ করে হে বাসা, অতই যদি বৌমার লোক হতে তাহলে আর এখানে ঘর জমা হয়ে থাকতে হতো না। তোমরা চুপ করো, তোমরা আমার কথাটা একবার শোনো। আমি চুরি করিনি। সিমরান, তুই বিশ্বাস করতে পারিস যে আমি চুরি করেছি? এতে বিশ্বাস করা করে কি আছে বলো তো? এটা সত্য যে আমিও লুকিয়ে দেখেছি ভাবি আর তার আব্বা এই 50 লক্ষ টাকা নিয়ে আলোচনা করছিল, আর এখন সেই টাকার ব্যাগ তোমার হাতে। এটা তো এটাই প্রমাণ হয় যে টাকাটা সত্যিই তুমি নিয়েছো। বাহ সিমরান বাহ, যে ভাবি কিনা তোদের এত কষ্ট করে নিজে না খেয়ে তোদের খাইয়ে মানুষ করলো, আজ তাকেই তোরা চোর বলছিস? যে এত বছর আমার রোজগারের টাকা তোদের ভালো রাখার জন্য তোদের হাতে তুলে দিয়েছে, আজ সে কিনা তোদের ঘর থেকে টাকা চুরি করবে? ভালোই প্রতিদান দিলি রে তুই। তোমার শরীর অসুস্থ, তুমি একটু থামো, না হলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে। আরে থামো তো তুমি, আমার শরীর। আচ্ছা নাসরিন, আজ পর্যন্ত যাই চেয়েছি
তুমি তাই দিয়েছো। আর শেষবারের মতো একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি জিনিস? আমার মনে হচ্ছে আজ এই সংসারে হয়তো আমাদের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, তাই ভাবছি আজকের পর থেকে তুমি আর আমি দুজনে মিলে গাছতলায় থাকবো, তাও এই নরকের কীটের সাথে থাকবো না। তুমি ঠিক বলেছো, আজ আমাদের এই বাড়িতে প্রয়োজন শেষ হয়ে এসেছে। চলো। আয় ভিতরে আয়। ভাই আর ভাবি যদি তোকে এই অবস্থায় দেখে তাহলে খুব খুশি হবে। তুমি যা বলেছো ভাই। এ কি, তোমরা সবাই চুপচাপ? ভাই আর ভাবি কই? ওনারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে মানে? হ্যাঁ, তোমার ভাবি আমাদের ঘর থেকে 50 লক্ষ টাকার ব্যাগ চুরি করেছিল, তাই আমি বলাতেই তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি ভুল করেছো ঝিলি, ওই টাকাটা ভাবি না, আমি নিজেই ওদের দিয়ে গিয়েছি। এসব তুমি কি বলছো? বাহ, ভাবি আর তুমি কোনো কিছু না জেনেই আমার মায়ের মতো ভাবিকে চুরি বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দিলে। আমি একটা কথা বলি, এখন নিজেদের মধ্যে কথা না বাড়িয়ে আমরা বরং ওদের ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাকেও নিয়ে চলো, আমি ওনাদের কাছ থেকে ক্ষমা চাইবো। বেশ, আপনারাও আসেন। জানো তো, আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। কেন? যাদের ভালো রাখার জন্য তোমাকে বিয়ে করে নিয়ে এলাম, তাদের সবাইকে তুমি ভালো রাখলে। আমার প্রতিটা ইচ্ছের মর্যাদা তুমি রেখেছো, অথচ দেখো আমি সেই মানুষগুলোর কাছে তোমাকে চোরের বদনাম ছাড়া আর কিছু দিতে পারলাম না। এইসব কথা ভেবে আর দুঃখ পেও না। দেখবে ওরা যখন নিজেদের ভুলটা বুঝতে পারবে, ঠিক তখন আমাদের কাছে আসবে। তোরা এখানে? কারা নাসরিন? সুফিয়ান, মুকলেশ আর সিমরান, ওরা সবাই। ওরা এখানে কি করতে এসেছে? ওদেরকে এখান থেকে চলে যেতে বলো। তুমি আমাদের ক্ষমা করো ভাই, ওরা না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাকে অনেক খারাপ কথা বলেছি। আমিও তোমাকে অবিশ্বাস করেছি, পারলে আমাকেও ক্ষমা করে দিও। হে মা, এটা তোরা কি বলছিস? ভাবি, তুমি ওদের ক্ষমা করে দাও, না হলে যে তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আর আমি আমার এই মায়ের জায়গাটা নতুন করে কাউকে বসাতে চাই না। পাগল কোথাকার। এবার তোমরা বাড়ি ফিরে চলো। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। বাড়ি গিয়ে আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম আমি বড় ডাক্তার হয়েছি, এমন সুরজ ভাইয়ের চোখ অপারেশন করে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে দিয়ে সেই কথাটাই রাখবো। সত্যি আমার সেই ছোট্ট সুফিয়ান কত বড় হয়ে গেছে বলো, ভাবলেও অবাক লাগে। বাবা সুরজ, তুমি আমাকে ক্ষমা করো, আমি না জেনে সবসময় তোমাকে উল্টো পাল্টা বলেছি। ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি তো আমার বড়, এইভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। যেখানে আমার ছোট ভাই বোনেরা নিজের ভুলটা বুঝতে পেরেছে, সেখানে আমার আর কারোর প্রতি রাগ অভিমান নেই। তাহলে আবার কেন? চলো এবার সবাই মিলে তাহলে বাড়ির দিকে রওনা দিই।